গল্পকথন বাই নাসির পর্বে আজকে আপনাদেরকে শোনাতে যাচ্ছি সালমা চৌধুরীর লেখা গল্প আমির তু ভালোবাসি তোকে সিজন 2। আজকে প্রথম পর্ব। খানবাড়িতে আজ খুশির জোয়ার। বাড়ির মেজুকর্তা মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানবীর খানের বিয়ে। খানবাড়ির প্রতিটি কোনায় কোনায় আজ আলোকসজ্জায় সজ্জিত। অনুষ্ঠানের কোথাও কোনো কৃপণতা রাখেনি আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান। বাড়িতে বিয়ের আমেজ, কিন্তু বাড়ির বড় ছেলে সাজ্জাদুল খান আবিরের কোনো খবর নেই। তার ফোনটাও বন্ধ। সকাল থেকে মেঘ বারবার আবিরকে কল দিচ্ছে, কিন্তু কোনো খবর নেই আবিরের। রুমের মাঝেই পায়চারি করছে মেঘ। কয়েকদিন ধরেই মেঘের শরীরটা ভালো নেই। আবিরকে তা জানানো হয়নি। আবির খুবই ভালোবাসে মেঘকে। মেঘ চায় না আবির শুধু শুধু মেঘকে নিয়ে চিন্তা করুক, কিন্তু আজ শরীরটা একটু বেশিই খারাপ। তার মাঝেই বড় ভাই তানবীর এবং নিজের সবচেয়ে কাছের বান্ধবী বন্যার বিয়ে। তানবীরের ডাকে হঠাৎ মেঘের ধ্যান ভাঙল। বনু, ভাইয়া। ভাইয়ার কোনো খবর পাওয়া গেল? না ভাইয়া, তুমি একটু রাকিব আর রাসেল ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করো তারা কিছু জানে কি না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, ভাইয়া চলে আসবে। মেঘ ব্যালকনির কাছে গেল। নিচের দিকে তাকিয়ে আবিরের আসার অপেক্ষা করছে। হঠাৎ পূর্বের কিছু কথা মনে পড়তেই মেঘ একা একা হাসতে থাকলো আর বলল, আমি মাহদিবা খান মেঘ, মোজাম্মেল খানের একমাত্র রাজকন্যা, তানবীর খানের একমাত্র চোখের মণি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে কতই না রাত জেগেছি আমার আবির ভাইয়ের জন্য। আমার আবির। আজ কোনো লুকোচুরি নেই, নেই কোনো দ্বিধা। আমার আবির, আমার আবির, আমার আবির। চাচাতো ভাইয়ের জন্য কতই না পাগলামি করেছি। আজ আমি তাকে পেয়ে পরিপূর্ণ। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো আবির ভাইয়ের মতো একজন স্বামী পাওয়া। আজ আবির ভাইয়ের পুরনো একটা চিঠি খুব করে মনে পড়ছে। নীল দিগন্তের ওই উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। হঠাৎ ফোনের টুংটুং শব্দে ধ্যান ভাঙল মেঘের। দেখল আমার আবির নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ। মেঘ মুচকে এসে মেসেজটি পড়া শুরু করলো। ম্যাম, সরি এতটা টেনশন দেওয়ার জন্য, আমি একটু ব্যস্ত ছিলাম। মেঘ বিছানায় গিয়ে বসতেই মনে হলো সারা রাজ্যের শান্তির ঘুম তার চোখেই নেমে এসেছে। শরীরটা বড্ড বেশি দুর্বল, তাই মেঘ শুয়েই ঘুমিয়ে পড়ল। এদিকে হঠাৎ ফোনের টুংটাং শব্দ শুনে ফোনটা হাতে নিল বন্যা। লাজুক হেসে মনে মনে আওড়ালো, আমার ভিলেন। বন্যা। হ্যালো। তানভীর। নীল নীল নীলঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালের ওই টিপ যেন জোনাকির দ্বীপ, তোমার প্রেমে পড়েছি আমি, তুমি করো না মানা। বন্যা। ওই বিলেন, আজ হিরো হওয়ার বড্ড শখ জেগেছে বুঝি? তানভীর। একটু হলে তো দোষ নেই কোথাও। 51% ভিলেন আর 49% হিরো। বন্যা। বুঝেছি মেরি বিলেন। তারপর তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, কি করছো? বন্যা জানালো, তেমন কিছু না। তানভীর। ওকে, তাহলে এখনই তোমাদের গলির মুখের মোখলেস দাদার দোকানের সামনে এসো। বন্যা। কেন? আর এখন তো মাত্র ভোর 6টা বাজে। কেউ দেখলে হাজারটা প্রশ্ন করবে, বললে এত সকালে কোথায় যাচ্ছি। তানভীর। প্লিজ বন্যা, আজ অন্তত তোমার ম্যাচিউর চিন্তাভাবনা ছেড়ে মন ও আবেগের কাছে ধরা দাও। বন্যা। এখানে ম্যাচিউর চিন্তার কি আছে? বাড়িতে বিয়ে, আত্মীয় স্বজনরা সবাই এক একজন এক এক স্থানে ঘুমিয়ে আছে। যদি বের হতে ধরা পড়ে যাই। তানভীর। প্লিজ বন্যা, একটু তাড়াতাড়ি এসো। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বড় আব্বু আমার খোঁজ করবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। প্লিজ তাড়াতাড়ি এসো। বন্যা একটু ভেবে বলল, আসছি। ফাগুন মাস, কোকিলের মিষ্টি সুর ভেসে আসছে। হালকা মৃদু মৃদু বাতাস বইছে। হঠাৎ এক অরূপা সুন্দরী এসে তানবীরের সামনে দাঁড়ালো।
পরনে তার হলুদ লাল পাড়ে শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। তার চুলগুলো ফাগুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে। আলতারাঙ্গা পায়ে সামনে এগিয়ে এসে বলল, কি হয়েছে? তানভীর, আমার বসন্ত এসে গেছে। বন্যা লাজুক হাসল। তানভীরের চোখ যেন আজ বন্যার লাজুক চেহারা থেকে সরছেই না। ভোরের স্নিগ্ধ আলোয় বন্যাকে আজ একটু বেশি আদুরে লাগছে। হঠাৎ সাকিবের ডাকে ধ্যান ভাঙল তানভীরের। ভাইয়া, ভাবিকে দেখে টাসকি খেয়ে জ্ঞান হারানোটা রাতের জন্য জমিয়ে রেখো। পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হবে। খানবাড়ির মেজো ছেলে তার বেগমের সৌন্দর্য দেখে বাসুরাতে জ্ঞান হারিয়েছে বলেই সাকিব হু হু করে হাসতে লাগলো। তানভীর সাকিবকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বন্যার দিকে তাকিয়ে দেখল বন্যার লজ্জায় শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে আছে। তানভীর সাকিবকে শক্ত কণ্ঠে বলল, তুই এখানে অপেক্ষা কর, আমি বন্যার সাথে একটু কথা বলেই আসছি। একটু সামনে এগোতেই সাকিব ডাকল, তানভীর ভাইয়া, রাতের জন্য বাসরটা বাঁচিয়ে রেখো, না হলে বাসর ঘরের ফুলগুলো যে কষ্ট পাবে। তানভীর কটমট করে সাকিবের দিকে তাকালো। পাশেই দেখল একটা নোংরা ছেঁড়া জুতা পড়ে আছে। সেটা হাতে নিয়েই সাকিবকে ছুঁড়ে মারল। বন্যাকে বলল, চলো, ওর কথায় কান দিও না। বন্যা, কোথায়? তানভীর, এখানেই, বেশি দূর না। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাড়ে টেবিলে বসল। দুজন বসে আছে। আজ যেন কারো মুখে কোনো কথা নেই। তানভীর বন্যাকে নিয়ে কাছাকাছি একটা লেকের পাড়ে টেবিলে বসল। দুজন বসে আছে। আজ যেন কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যাই প্রথমে মুখ খুলল। বলল, মেঘ কেমন আছে? তানভীর, ভালো। বন্যা খেয়াল করল তানভীর বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছে। সে লজ্জায় আরেকটু গুটিয়ে গেল। বন্যা কাপা কণ্ঠে আবার বলল, কেন আসতে বলেছেন? তানভীর সহজ স্বীকারোক্তি, এমনি তোমাকে দেখতে। বন্যা, ও, তাহলে দেখা শেষ হলে আমি আসি। বলেই বন্যা বসা থেকে উঠে একদম সামনে বাড়ালো। হঠাৎ তানভীর তার হাত ধরে টান দিল। বন্যা পেছন ফিরে দেখল তানভীর তার বাঁ হাত ধরে নিচে হাঁটু গেড়ে বসে আছে। বন্যা অবাক লোচনে তানভীরকে দেখছে। হঠাৎ তানভীরের নিঃশাক্ত কণ্ঠের বাণী শুনে বন্যা হুঁশ ফিরে পেল। তানভীর, বন্যা, আজ তোমাকে কতটা সুন্দর লাগছে তা কি তুমি জানো? মনে হচ্ছে এই আগুন ভরা ফাগুনে আমার সামনে এক হলুদিয়া পাখি দাঁড়িয়ে আছে। যতবার তোমাকে দেখি আমার হৃদস্পন্দন বেড়ে যায়। এমন তো কখনো হয় না অন্য কাউকে দেখার পরে। আমার থেকে দূরে যেও না, তোমাকে আমার কসম। নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি আমার হলুদিয়া পাখি। একবার কবুল বলে দেখো, ছেড়ে যাব না কখনো। কিছুক্ষণ চুপ করে থেকে বন্যা বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বলেই বন্যা ছুটে বাড়ির দিকে পালালো। তানভীর বিভোর দৃষ্টিতে বন্যার লাজুক হয়ে ছুটে যাওয়ার দিকে দেখছে। বন্যা বাড়ির সামনে এসে থামল। হঠাৎ তার মনে হচ্ছে হাতটা যেন একটু ভারী হয়ে আছে। হাতের দিকে তাকাতেই বন্যা বিস্ময়ের চরম আশ্চর্যে পৌঁছে গেছে। এটা কি দেখছে সে? নিজের চোখকে যেন আজ বিশ্বাস হচ্ছে না। তার হাতে একটা সোনার আংটি জ্বলজ্বল করছে, আর হাতে মেহেদি দিয়ে লেখা তানভীর। বন্যা তানভীরের কথায় এতটাই বিভোর ছিল যে সে দেখেই নি হাতে কি করছে তানভীর। বন্যা আজ যেন বারবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে। হাতটাকে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে বন্যা বাড়ির ভিতরে ঢুকল। বন্যা বাড়িতে ঢুকে খেয়াল করল সবাই জেগে আছে। বাড়ির মহিলারা বিয়ের কাজে ব্যস্ত। বন্যা চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে ওঠা ধরতেই হঠাৎ তার বোনের ডাকে থমকে দাঁড়ালো। বন্যার বোন সামনে এসে বলল, কিরে, এত সকালে কোথায় গিয়েছিলি? বন্যা, না মানে এখানেই, কোথাও যাইনি তো। আমি তো এখানেই ছিলাম। আপু মুখটাকে একটু কঠোর করে শক্ত কণ্ঠে বলল, ও, তোর হাতে কি হয়েছে? বন্যা, কই, কিছু না তো। আপু, দেখি কি হয়েছে হাতে। বন্যা কিছু না বলেই দৌড়ে পালালো রুমের দিকে। পেছন থেকে আপু হাতে তানভীর নামটা দেখে মুচকি হাসলো।
যা বন্যার চোখের আড়ালেই রয়ে গেল। কিন্তু অন্যদিকে আরেক জোড়া চোখ বন্যার সকল কর্মকাণ্ড লক্ষ্য করল। গতকাল বিকেলে বন্যার মামা খালারা সবাই এসেছে। এই যে একটু আগে বন্যার মামাতো ভাই বন্যাকে দেখছিল, মনে হয় কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু এই সব কিছু বন্যার অজানাই রয়ে গেল। বেলা 9টা বাজে। পূর্ব দিগন্তের সূর্য চারদিকে আলো ছড়িয়ে তার কাজ সমাপ্ত করায় ব্যস্ত। ঠিক তখনই খানবাড়ির গেট দিয়ে আবিরের বাইকটি প্রবেশ করল। আবিরের সাথে আরিফও এসেছে। আরিফের 2 হাত ভরা মিষ্টি। আবির, আম্মু, মামুনি, কাকিয়া, কোথায় তোমরা? আবিরের কণ্ঠ শোনা মাত্রই রান্নাঘর থেকে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ছুটে আসলো। তারা কিছু বলার আগেই আলী আহমেদ খানের গম্ভীর সুর শোনা গেল। কোথায় গিয়েছিলে? আর রাতে বাড়ি কেন ফেরোনি? আবির, আমি কিন্তু এখনো বেঁচে আছি। আবির গতকাল সারা রাত ঘুমায়নি, তার চোখ ঘুমে জ্বলছে। তার মাঝে আব্বুর এসব কথা শুনে রাগে চক্ষু রক্ত লাল হয়ে গেছে। কিন্তু রাগটাকে গিলে বলল, হাসপাতালে ছিলাম। গতকাল রাতে রাকিবের ছেলে হয়েছে, সেখানে ছিলাম। আলী আহমদ খান কিছুক্ষণ চুপ থেকে বলল, হাসপাতালে ছিলে ভালো কথা, কিন্তু একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি কি জানো গতকাল মেঘমামনি মাঝরাত পর্যন্ত তোমার আসার অপেক্ষা করেছে। আমি রাত 2টায় নিজে কিছু প্রয়োজনে রুম থেকে বের হই, আর তখন দেখি মেঘমামনি দোতলার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। অন্তত মেয়েটাকে তো জানাতে পারতে। আবির, ফোনে চার্জ ছিল না, আমি ক্লান্ত উপরে যাচ্ছি। বলেই আবির বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। এদিকে আরিফ মিষ্টিগুলো মালিহা খানের হাতে দিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে বলল। আরিফের 2 চোখ তো অন্য আরেক জোড়া চোখ খুঁজতে ব্যস্ত, তাই সে ছাদের দিকে চলল। এদিকে আবির রুমের ভেতর ঢুকে দেখল মেঘ ঘুমাচ্ছে। আস্তে আস্তে সামনে গিয়ে মেঘের মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, কি এক অদ্ভুত মায়া আমার কাদম্বিনীর মুখে, যা দেখে এই আবিরের হৃদয় থমকে যায় বারংবার। আবির একটু ঝুঁকে মেঘের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো আর ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আবির গোসল সেরে রুমে ঢুকতেই দেখল মেঘ ঘুমো ঘুমো চোখে তার দিকে তাকিয়ে আছে। আবির চুলগুলো মোছা বাদ দিয়ে গলায় টাওয়াল ঝুলিয়ে মেঘের সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। বিছানায় আধো আধো ঘুম নিয়ে বসে থাকা মেঘের হাত ধরে পড়ল। ম্যাম, আপনি কি রাগ করেছেন? মেঘ, আহিয়ার আব্বু, আপনি এসেছেন? কাল রাতে কত চিন্তায় ছিলাম। আবির, সরি ম্যাম, আসলে গতকাল রাতে তানবীরের গায়ে হলুদের পর ভাবলাম অফিসে যাই, কিছু জরুরি ডকুমেন্ট নিয়ে আসি। এমনিতেই তানবীরের বিয়ের চক্করে গত 1 সপ্তাহ ঠিকমতো অফিসে যেতে পারিনি। আগামী সোমবার একটা ক্লায়েন্ট মিটিং আছে, তাই ভাবলাম বাকি কাজটা বাড়িতেই সেরে নিব। আমি পৌঁছানোর পরপরই রাকিবের কল আসলো। বলল তাড়াতাড়ি হাসপাতালে যেতে, রিয়ার ব্যথা উঠেছে, সিজারের আগে ব্লাড লাগবে। রাকিবের সাথে আগেই কথা ছিল, রিয়ার ব্লাড লাগলে আমি দিব, কারণ আমাদের ব্লাড গ্রুপ একরকম। তাই তখনই ছুটে যাই হাসপাতালে, ব্লাড দেই। আর রিয়া রাকিবের ফুটফুটে একটা ছেলে বাবু হয়েছে জানো। ফোনে চার্জ ছিল না, তাই তোমাকে সাথে সাথে জানাতে পারিনি। সেখানে ঝামেলা শেষ করে ডিরেক্ট অফিসে যাই, তোমাকে মেসেজ দেই, তারপর বাকি কাজ ছেড়ে এখন ফিরলাম। বুঝেছেন ম্যাম?